হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক নিয়োগ মামলায় নতুন করে চাকরির নির্দেশ। 868 জনকে নতুন করে চাকরির নির্দেশ প্রাথমিকে। গতকাল 25শে এপ্রিল মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা মামলাটির বিস্তারিত শুনানি করিয়ে ফাইনাল জাজমেন্ট দিয়ে দিলেন। তবে অর্ডার কপি এখনো প্রকাশিত হয়নি, সেটা দেখলে আমরা আরো বেশি ক্লিয়ার হব। এখন চাকরি সংক্রান্ত কি কি অর্ডার দিলেন, কারা কারা চাকরি পাবে, এই মামলার সিনপসিস কি কি অভিযোগ আনা হয়েছিল, কি কি অভিযোগের ব্যাকগ্রাউন্ড উপর বেস করে এই মামলাটিতে চাকরি পেতে চলেছেন এই 868 জন ক্যান্ডিডেট, তো বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো, বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। গতকাল অর্থাৎ 25 এপ্রিল 2024 তারিখে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ 868 জন বঞ্চিত প্রার্থীকে চাকরির নির্দেশ দিলেন। উত্তর চব্বিশ পরগনা জেলার ডিপিএসসিতে 2009 সালের প্যানেলের একটা সদ্গতি পেল। এই 868 জন বঞ্চিত চাকরি প্রার্থীকে চাকরির নির্দেশ দিলেন আগামী 2 সপ্তাহের মধ্যে। উত্তর চব্বিশ পরগনার ডিপিএসসি তারা আগামী 2 সপ্তাহের মধ্যে এই 868 জন ক্যান্ডিডেটকে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট দেবে বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। আমরা দেখেছি ইতিমধ্যেই মালদা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এই 4টি জেলাতে 2009 সালের প্যানেল বিভিন্ন সময় আটকে ছিল এবং পরবর্তীতে দেখা গেছে বেশ কয়েকটা ধাপে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা বেশ কিছুদিন আগেই মালদা এবং হাওড়া জেলার এই দুটো জেলার কিন্তু নিয়োগ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। সেই মতো উত্তর চব্বিশ পরগনা জেলাতেও কিন্তু গতকাল নির্দেশ দিয়ে দিয়েছেন, সেখানে 868 জন চাকরি প্রার্থীকে সরাসরি নিয়োগের নির্দেশ দিলেন। তো 2009 সালের এই প্রাথমিকের এই প্যানেল থেকে বিভিন্ন ধরনের অভিযোগ আসার ফলে বিভিন্ন দিন ধরে এই প্যানেল আটকে ছিল। এমনকি এই মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্তও গড়ায়, কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে এই মামলাটি নিষ্পত্তি ঘটাবে একমাত্র কলকাতা হাইকোর্টই। 2009 সালের এই বিজ্ঞপ্তির উপর বেশ করে 2015 সালে পরীক্ষা নিলেও সেইটা কিন্তু দীর্ঘদিন ধরে নানান অভিযোগে সেটা কিন্তু পরীক্ষাতে আটকে ছিল, নিয়োগ প্রক্রিয়াটি আটকে ছিল। তো মামলাটি সুপ্রিম কোর্ট থেকে ফিরে আসার পর মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে 2021 সালে প্যানেল প্রকাশের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সময় যত পরিমাণে ভ্যাকেন্সি ছিল তার উপর বেস করে প্রাথমিকে সেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছিল। কিন্তু বিভিন্ন সময় দেখা যায় সেই প্যানেলে বিভিন্ন ধরনের স্বজন পোষণের অভিযোগ উঠেছে। বিভিন্ন ক্যান্ডিডেট তারা কম নাম্বার পেয়েও তারা প্যানেলে স্থান দখল করে নিয়েছে, কিন্তু অনেক বেশি নাম্বার থাকা সত্ত্বেও তারা প্যানেলে স্থান পাননি। এমন অভিযোগে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। গত 18 এপ্রিল মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা হাওড়া জেলার জন্য কিন্তু 400 জন বঞ্চিত এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন 2009 সালের এই সমস্ত নিয়োগ প্রক্রিয়ায়। ঠিক একই রকম ভাবে উত্তর চব্বিশ পরগনা জেলাতেও 868 জনকে নতুন ভাবে নিয়োগ করার নির্দেশ দিলেন। এবার আমরা দেখব এই মামলাটির সিনোপসিস কি রয়েছে, কোন কোন ব্যাকগ্রাউন্ডে এই মামলাটি করা হয়েছিল এবং কি কি অভিযোগ আনা হয়েছিল এই মামলায়। 2009 সালে উত্তর চব্বিশ পরগনা জেলার ডিপিএসসি তারা যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল এবং প্যানেল তৈরি করেছিল, সেই প্যানেলে ভুরুভুরি স্বজন পোষণ এবং নানা ধরনের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের উপর বেস করে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। সেই মামলার সিনোপসিস আমরা এখন দেখতে পাচ্ছি, এটা আমরা বিস্তারিত এখানে উল্লেখ করা রয়েছে কি কি অভিযোগ ছিল। তো মামলাটির সিনোপসিসে যেটা বলা হচ্ছে দেখুন, the respondent authority has no right to prepare the panel in violation of reservation policy as granted under Article 16 তার সাবরুল 4 of the Constitution of India। এখানে রেসপন্ডেন্ট অথরিটি অর্থাৎ নর্থ চব্বিশ পরগনার ডিপিএসসি এবং পিটিশনার রয়েছেন মামলাকারীরা। তো যেটা বলা হচ্ছে রেসপন্ডেন্টদের কোনো অধিকার নেই, অর্থাৎ নর্থ চব্বিশ পরগনার ডিপিএসসি তাদের কোনো অধিকার নেই কি ভারতীয় সংবিধানের 16 4 নম্বর ধারা অনুসারে সেখানে তাদেরকে যে রিজার্ভেশন পলিসি যে সেখানে মেনশন করা রয়েছে সেই রিজার্ভেশন পলিসিকে ভায়োলেট করার অধিকার তাদের নেই। অর্থাৎ প্রথম লাইন থেকে কিন্তু পরিষ্কার যে এই 2009 সালের যে প্যানেল সেই প্যানেলে কিন্তু রিজার্ভেশন পলিসি মেনটেন করা হয়নি। অর্থাৎ এসসি এসটি ওবিসি তাদের যদি মেরিট থাকে তাহলে তাদের জেনারেল ক্যাটাগরির মধ্যে ইনক্লুড হওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু তারা করেনি, যার কারণে এই মামলাটি কিন্তু কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। The impugned panel is prepared malified and without maintaining the policy of transparency by the North চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলার ডিপিএসসি তারা যে প্যানেলটা প্রিপেয়ার করেছিল সেই প্যানেলে বিভিন্ন ধরনের অস্বচ্ছতার অভিযোগ উঠেছিল। সেখানে নিয়োগ প্রক্রিয়ার যে পলিসি সেই পলিসিকে কোনো রকমভাবে মেনটেন করা হয়নি। সেখানে নিয়োগের যে স্বচ্ছতার যে ট্রান্সপারেন্সি সেটাকে মেনটেন করা হয়নি। অর্থাৎ অবৈধভাবে স্বজন পোষণের মধ্য দিয়ে লোয়ার যে মার্কস যাদের রয়েছে তাদেরকে অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে, তাদেরকে প্যানেলে ইনক্লুড করা হয়েছে, অথচ বেশি নাম্বার থাকা সত্ত্বেও তারা মেরিটে স্থান পাননি। এরপর যেটা বলা হচ্ছে দ্য অ্যাক্ট টুয়ার্ডস প্রিপারেশন অফ ইম্পাং মেরিট লিস্ট দ্যাট শোস নেপোটিজম অ্যান্ড ফেভারিটিজম টু দ্য ফেভার্ড ক্যান্ডিডেট who have lesser marks as general category but the reserved category candidates, those who have higher marks than the last impanel candidate
আন্ডার জেনারেল ক্যাটেগরি ক্যান্ডিডেট। অর্থাৎ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যেখানে স্বজন পোষণ করা হয়েছিল, নিজের ইচ্ছে খুশি মতো ফেভারিট ক্যান্ডিডেট, নিজেদের পছন্দ মতো ক্যান্ডিডেটকে সেখানে নিয়োগ করা হয়েছিল বা প্যানেলে ইনক্লুড করা হয়েছিল, কিন্তু সেখানে দেখা গেছে যে শুধুমাত্র লেসার মার্কস যারা কম নম্বর পেয়েছে তাদেরকে প্যানেলে ইনক্লুড করা হয়েছিল। কিসের মধ্যে? ইন জেনারেল ক্যাটেগরির মধ্যে বা রিজার্ভ ক্যাটেগরি, যে সমস্ত রিজার্ভ ক্যাটেগরিরা ছিল এসসি এসটি ওবিসি ওবিসি এ এই সমস্ত ক্যাটেগরি বা পিএস ক্যাটেগরি, তাদেরকে কি বলা হচ্ছে? হু হ্যাভ বিন হায়ার মার্কস, তাদেরকে তাদের হায়ার মার্কস থাকা সত্ত্বেও তারা কিন্তু প্যানেলে ইনক্লুড হতে পারেননি। কোথায় ইনক্লুড হতে পারেনি? জেনারেল ক্যাটেগরির মধ্যে, যেটা হওয়া উচিত ছিল রিজার্ভেশন পলিসি মেনটেন করলে যেটা হয় আর রিজার্ভ ক্যাটেগরিদেরকে জেনারেল ক্যাটেগরির মধ্যে ইনক্লুড করার নিয়ম। বাট দে আর নট প্লেসড ইন ইউআর ক্যাটেগরি মেরিট লিস্ট, অর্থাৎ সেই সমস্ত ক্যান্ডিডেটকে, অর্থাৎ এই রিজার্ভ ক্যাটেগরির ক্যান্ডিডেটকে ইউআর ক্যাটেগরি অর্থাৎ যেটা জেনারেল ক্যাটেগরি যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটেগরি যেটাকে বলা হচ্ছে, সেই ক্যাটেগরির মধ্যে তাদেরকে ইনক্লুড করা হয়নি বা তাদেরকে নট প্লেস, তাদেরকে সেই স্থানে কোনো রকম ভাবে প্লেস দেওয়া হয়নি। এবং যে অভিযোগটা আনা হচ্ছে দ্যাট অল সাচ ক্যান্ডিডেটস অ্যাট সিরিয়াল নাম্বার, এই যে যারা এই সমস্ত পিটিশনার যারা যেখানে রয়েছে বা 1 থেকে 36 নাম্বার যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন অফ দ্য প্যানেলের মধ্যে যারা রয়েছেন আন্ডার ওবিসি ক্যাটেগরির যে প্যানেল, সেই প্যানেলের মধ্যে যারা রয়েছেন 1 থেকে 36 নাম্বার যারা মেরিট লিস্টেড হয়েছেন ইন রেসপেক্ট অফ দ্য সাবজেক্ট সিলেকশন অফ 2009 সিকিউরড হায়ার মার্কস, তারা অর্থাৎ ওবিসি এ ক্যাটেগরির মধ্যে তারা স্থান পেলেও তারা তাদের হায়ার মার্কস রয়েছে, অনেক বেশি নাম্বার রয়েছে কিসের থেকে? মার্কস দেন দ্য লাস্ট এমপ্যানেল ক্যান্ডিডেট ইন জেনারেল ক্যাটেগরি, জেনারেল ক্যাটেগরির লাস্ট যিনি পেয়েছেন, লাস্ট যে কাট অফ, তার থেকে এই 1 থেকে 36 জন যে ক্যান্ডিডেট এমপ্যানেল হয়েছেন ওবিসি ক্যাটেগরির জন্য, তারা কিন্তু তাদের জেনারেলের মধ্যে ইনক্লুড হওয়ার কথা ছিল মেরিট লিস্ট অনুসারে, কিন্তু এই মেরিট লিস্টে দেখা যাচ্ছে ওবিসি ক্যাটেগরিরা তারা কিন্তু ওবিসির মধ্যেই রয়েছেন, অথচ জেনারেলের যে ক্যাটেগরি বা ইউআর এর যে ক্যাটেগরি, সেই ক্যাটেগরির কাট অফ অনেকটা নিচে। ইফ দ্য নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি প্রিপেয়ার দ্য মেরিট লিস্ট ইন টার্ম অফ রিজার্ভেশন পলিসি, উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসি যদি তারা রিজার্ভেশন পলিসিকে, যে নিয়ম রয়েছে রিজার্ভেশন পলিসি, সেই রিজার্ভেশন পলিসির নিয়ম মেনে যদি মেরিট লিস্ট প্রিপেয়ার করতো, তাহলে দেন দোজ 36 ক্যান্ডিডেটস ফ্রম ওবিসি ক্যাটেগরি মেরিট লিস্ট শ্যাল বি প্লেসড ইন জেনারেল ক্যাটেগরি, সেই সমস্ত ওবিসি ক্যাটেগরির যে সমস্ত 36 জন ক্যান্ডিডেট তারা কিন্তু জেনারেল ক্যাটেগরির মধ্যে প্লেস পাওয়ার কথা ছিল অন দ্য বেসিস অফ দেয়ার মেরিট, তাদের মেরিট অনুসারে তাদের জেনারেল ক্যাটেগরির মধ্যে স্থান দেওয়ার কথা ছিল। দ্যাট নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি ইললিগালি অ্যান্ড অর মোটিভেটলি converted the exempted UR category candidates to the general category without enlisting them under the UR category list, অর্থাৎ exempted UR যে সমস্ত ক্যাটাগরিটা ছিল, যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল, সেই ভ্যাকেন্সিটাকে কি করেছে? জেনারেল ক্যাটাগরিতে কনভার্ট করেছে। Due to departure from the normal procedure of preparation of panel on the part of the DPSC North Chobbish Pargana, the merit list of petitioners are compromised and, অর্থাৎ এই পজিশনে এসে দাঁড়িয়ে নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি তারা যে নর্মাল প্রসিডিওর, সেই নর্মাল প্রসিডিওরকে ফলো না করে এই সমস্ত কার্যকলাপ যেহেতু ঘটিয়েছে, সেহেতু পিটিশনার যারা রয়েছেন তারা এই জায়গাটাতে কম্প্রোমাইজ করেছেন বা তারা যথাযথ স্থানে প্লেস পাননি। সাস ডিউ টু ইলিগাল প্লেসমেন্ট অফ দ্য ক্যান্ডিডেটস আন্ডার ডিফারেন্ট ক্যাটেগরি উইদাউট কনসিডারিং দেয়ার মার্কস, দ্য ভ্যাকেন্সি ইন রেসপেক্ট অফ ইচ অ্যান্ড এভরি ক্যাটেগরি ইজ গোয়িং টু বি ফিল আপ বাই ডিপিএসসি নর্থ চব্বিশ পরগনা, ডিপ্রাইভিং দ্য পিটিশনার্স অফ দেয়ার রাইট টু গেট অ্যাপয়েন্টমেন্ট। এত পরিমাণে ইলিগাল ভাবে প্লেসমেন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ জেনারেল ক্যাটেগরি যারা লোয়ার মার্কস পাওয়া সত্ত্বেও তাদেরকে মেরিটের মধ্যে রাখা হয়েছে, অথচ রিজার্ভ ক্যাটেগরির ক্যান্ডিডেটরা তাদেরকে বেশি মার্কস থাকা সত্ত্বেও তাদের ইউআর ক্যাটেগরির মধ্যে প্লেস দেওয়া হয়নি, তার ফলে কিন্তু ইলিগাল প্লেসমেন্ট বলা হচ্ছে। থাকা সত্ত্বেও তো যারা পিটিশনার রয়েছেন তাদেরকে কনসিডার করা হয়নি এই সমস্ত ডিপ্রাইভ ক্যান্ডিডেটদেরকে ইনক্লুড করার মতো, তার ফলে এই সমস্ত পিটিশনারদের তাদের কিন্তু রাইট রয়েছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার, অর্থাৎ তাদেরকে চাকরি পাওয়ার অধিকার রয়েছে, যেহেতু নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি তারা রিজার্ভেশন পলিসি মেনটেন করেনি। দ্য ইম্প্যাক্ট প্যানেল ইজ প্রিপেয়ার্ড মেলাফাইড অ্যান্ড উইদাউট মেনটেনিং দ্য পলিসি অফ ট্রান্সপারেন্সি বাই দ্য নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, অর্থাৎ সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটিতে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে, কোনো ধরনের ট্রান্সপারেন্সি মেনটেন করা হয়নি, স্বজন পোষণের মধ্য দিয়ে নিয়োগ করা হয়েছে, লেসার মার্কস যে সমস্ত ক্যান্ডিডেট তাদেরকে নিয়োগ করা হয়েছে। তার ফলে এই সমস্ত অভিযোগকে নিয়ে কিন্তু নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি যে সমস্ত ক্যান্ডিডেটরা হায়ার মার্কস থাকা সত্ত্বেও তারা প্যানেলে স্থান পাননি, তারাই কিন্তু এই মামলাটি করেছে এবং তাদেরকে নিয়োগ করার নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। সেক্ষেত্রে 886 জন ক্যান্ডিডেট তারা নতুনভাবে চাকরির অর্ডার পেলেন। আগামী 2 সপ্তাহের মধ্যে এই 868 জন ক্যান্ডিডেটকে নিয়োগ করার নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।